সুপ্রভাত। আজকে 19 তারিখ, 19শে সেপ্টেম্বর 2025। আমরা রয়েছি পুরীতে, আর এখন পুরী থেকে যাচ্ছি গোপালপুর ভায়া চিল্কা। চিল্কাতে সাতপাড়ায় আমরা ফেরি নিয়ে নেব। গাড়িতে ফেরি উঠে যায়, 1 ঘন্টা লাগে সেই ফেরি পেরুতে ওপারে যেতে। ওপার থেকে চলে যাব গোপালপুর। আজকে নাইট স্টে গোপালপুরে। আর এই সব কিছু থাকছে আমাদের আজকের এই পর্বে। আমার সঙ্গে রয়েছে রাজুর গাড়ি টিয়াগো চড়েই আমরা এসেছি। এই গাড়ি নিয়ে 2020-তে আমরা গিয়েছিলাম রাজস্থান, তারপর আরও গিয়েছিলাম পুরুলিয়া, কদিন আগে কুম্ভ মেলা। এবং কুম্ভ মেলার টিমই আমার সঙ্গে রয়েছে। পেছনে পৃথ্বীজিৎ এখন অনেকটাই সুস্থ, পা ঠিকঠাক আছে। পাশে অর্পণ, আমাদের ব্যাক ক্যামেরায় যে থাকে অর্পণ, ও ক্যামেরা এবং এডিটিংয়ের দায়িত্বে। আমরা চলেছি আজকে গোপালপুর। চলুন। এর আগের পর্বে আপনারা দেখেছেন আমরা পুরীতে একটা এয়ারবিএনবিতে ছিলাম, গাড়ি করে এসে দূরাচ্ছিলাম, সেই সব কিছু এর আগের পর্বে দেখিয়েছি। এখন গোপালপুর। পুরী অনেকটাই ফাঁকা এই সময়। আগের ভিডিওতে বলেছিলাম আমি যে এই সময়টা বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে দুর্গা পুজোর আগে অবধি পুরীতে ভিড় কমই থাকে। জানি না কোনো কারণ আছে কিনা স্পেসিফিক। একটা কারণ হতে পারে এই সময় বাচ্চা কাচ্চাদের পরীক্ষা চলে স্কুলে, সেই জন্য ছুটি থাকে না, সেই জন্যই হয়তো ভিড়টা কম। বাঙালি ট্যুরিস্ট এখন অনেকটাই কম। যারা একটু নিরিবিলিতে স্বর্গদ্বার উপভোগ করতে চান তারা এই সময়টা বেছে নিতে পারেন। ইনফ্যাক্ট আমার যা অভিজ্ঞতা তাতে উল্টো রথের পর থেকেই কিন্তু পুরী একটু ফাঁকা ফাঁকা হয়ে যায়, এবং সেটা চলে দুর্গাপুজোর আগে অবধি। আমরা মেরিন ড্রাইভ রোড দিয়ে যাচ্ছি, গিয়ে ওখানে একটা ভিআইপি রোড আছে, বাইপাস বোধহয়, সেটা ধরে সাতপাড়ার রাস্তা ধরবো। এখান থেকে সাতপাড়া পৌঁছাতে ঘন্টা দেড়েক সময় লাগবে, 50 কিলোমিটার রাস্তা। আর রাস্তায় কোথাও একটা ব্রেকফাস্ট করে নেবো, সামনেই কোথাও করে নেবো। এদিকেও দেখুন পুরীতে এখন ঝাউ গাছ পোতা হয়েছে বিচের পাশে রাস্তার ধারে। এই ঝাউ গাছ পোতার জন্য আমরা এখন সমুদ্র কিন্তু রাস্তা থেকে দেখতে পাচ্ছি না। প্রচুর ঝাউ গাছ পোতা হয়েছে। সেই সঙ্গে বিচে পে অ্যান্ড ইউজ টয়লেট করা হয়েছে, প্রাইভেটলি ওনড এবং ম্যানেজড। খরচাটা একটু বেশি, কিন্তু এটা একটা ভালো উদ্যোগ। আলুর পরোটা উইথ টক দই খেয়ে নাও চটপট। আমরা যাচ্ছিলাম মেরিন ড্রাইভ রোড দিয়ে, তো এইখানে একটা হোটেল রয়েছে সুইট ভিলা, তার রেস্টুরেন্টে বললাম খেয়ে যাই। দারুণ হয়েছে আলু পরোটা। এই আলু পরোটা কিন্তু ভালো হয়েছে, ফাটাফাটি। রাজু বলো। মেরিন ড্রাইভ থেকে এগিয়ে ডান দিকে নবকলেবর রোড, একটা নতুন রাস্তা হয়েছে, সেটা দিয়ে এসে এই ডান দিকের এটা দিয়ে ভুবনেশ্বর চলে গেল, আর আমরা যাব বাঁদিকে। এখান থেকে সাতপাড়া 45 কিলোমিটার। খুব সুন্দর রাস্তা। মেরিন ড্রাইভ থেকে যে এই নবকলেবর রোড দিয়ে এই অবধি এলাম, দারুণ সুন্দর রাস্তা। সাতপাড়ার রাস্তাটা মাঝখানে ডিভাইডার নেই, মানে আপ অ্যান্ড ডাউন সিঙ্গেল ওয়ে। এটা একটু আস্তে আস্তে চালাতে হবে। গুগল দেখাচ্ছে সময় লাগবে এখান থেকে 1 ঘন্টা 45 কিলোমিটার যেতে। এখন সময় হচ্ছে 11:10, মানে আমরা 12:30টার মধ্যে তো পৌঁছেই যাব। আমাদের ফেরি হচ্ছে 1:30। নীল আকাশ আর সাদা পেঁজা তুলোর মতো মেঘ জানান দিচ্ছে এখন শরৎকাল। আপনাদের মনে আছে কিনা জানি না, 2020 সালে যখন আমি আর পৃথ্বী পুরী এসেছিলাম লকডাউনের পরে, তখন সেবার এই রাস্তা দিয়ে আমরা সাতপাড়া গিয়েছিলাম, আর ওখানে সফট শেল ক্র্যাব খেয়েছিলাম, তাই না পৃথ্বী? সফট শেল ক্র্যাবের ওই ভিডিওটা সাংঘাতিক পপুলার হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি পরে ওই দোকানটার মান পড়ে যায় এবং দোকানটা বোধহয় শেষ অবধি বন্ধই হয়ে গেছে। পরে অনেকে অভিযোগ করেছিলেন যে আপনারা ওখানে সফট শেল ক্র্যাব খেয়েছিলেন, সেখানে গিয়েছিলাম, গিয়ে ভালো আমরা খেতে পারিনি, বাজে জায়গা, এরকম অনেক কমেন্ট এসেছিলো। এটা আমাদের জন্য খুব অসুবিধার। আমরা একটা জায়গায় যাই, এক্সপিরিয়েন্স শেয়ার করি, তারপর মান যদি না থাকে, মানে আমরা যে মুহূর্তে যাচ্ছি সে মুহূর্তে তো আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, তারপরে যদি মান পড়ে যায় তখন হয় অসুবিধে। রাস্তাটা দেখুন কত সুন্দর, দুদিকে গাছটা কি বলবো, এটা কি হয়ে আছে রে পৃথ্বীজিৎ, দেখেছিস গাছ কি সুন্দর, দুদিকে রাস্তা ঢেকে রেখে দিয়েছে। গাছের চাদোয়া, এটা বোধহয় পারফেক্ট ওয়ার্ড হবে। আর ফাঁক দিয়ে যখন রোদ পড়ছে দারুণ সুন্দর লাগছে। ওটা কিভাবে চালাচ্ছে গাড়িটা, কিভাবে বসে আছেন উনি? এই বাদিকেরটা
আমরা অনেকটাই চলে এসেছি, এখন ঘড়িতে 11:50। ডান দিকে চিল্কা দেখা যাচ্ছে। আমার মনে হয় আর 15 কিলোমিটারের মতো বাকি আছে। ঋতুজিৎ, আমরা কিন্তু এবার ডাব খেলাম না এখনো। আজকে কিন্তু ডাব খেতে হবে, চিল্কা গিয়ে ফার্স্ট ডাব খেতে হবে। আমরা জেনারেলি এরকম গরম পড়লে কোথাও গেলে ডাব খাই ডাবটা খাই। সব সময়। ঠিক, আর এই অঞ্চলের ডাব তো ভালো। আসলে সেভাবে ভালো ডাব কিন্তু চোখেও পড়েনি। না, পড়েছে, পুরীতে ছিল ছোট ছোট। পুরীর ডাব। কালকেই আমি আর অর্পণ যখন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আচ্ছা। ওই ওখানে গ্র্যান্ড রোড দিয়ে, হ্যাঁ। তখন এক জায়গায় দেখলাম যে ডাব বিক্রি করছে, কিন্তু সেগুলো ঠিক সুবিধার না। আচ্ছা, দেখো এই যে গরু 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 গরু। এই রাস্তার মেন সমস্যা হচ্ছে এটা। যারা ড্রাইভ করে চিল্কা যাবেন এই রাস্তা দিয়ে সাতপাড়া, তাদেরকে বলে দিচ্ছি সন্ধে নামার আগে ফেরত চলে আসবেন, কারণ রাত্রিবেলা এই রাস্তায় আলো নেই, আর এই রাস্তায় প্রচুর এই গবাদি পশুর উপদ্রব রয়েছে। এরা রাস্তার ওপর থাকে, শুয়ে থাকে, এই জন্য এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় সন্ধ্যের পরে। দিনের বেলা ঠিক আছে, দিনের বেলা তো ভিজিবিলিটি আছে, আপনি দেখতে পাবেন। মানে এখান দিয়ে যেতে যেতে তুমি হ্যালো গাইস বলতে বলতে সরো গাইস বলতে বলতে যেতে হবে আর কি এই রাস্তা দিয়ে, নাহলে সমস্যা। হ্যালো গাইস, সরো গাইস। হ্যাঁ। রাস্তাটা খুবই ভালো, এতটুকুও খানাখন্দ নেই। মাঝে মাঝে ওই গ্রামগঞ্জ আসছে, বাজার হাট থাকছে, সেই জায়গাটুকু একটু সাবধানে চালাতে হচ্ছে। তাছাড়া কিন্তু পরিষ্কার রাস্তা। আর ওই গবাদি পশু এরা মাঝে মাঝে রাস্তায় উঠে আসছে, মাঝে মাঝে সাপও যাচ্ছে। মাঝে মাঝে সাপও যাচ্ছে। একটা গোসাপ আর একটা সাপ দেখলাম আমরা। আরও একটা কথা বলে দিই, আপনারা যখন সাতপাড়া যাবেন এই রাস্তা দিয়ে, সাতপাড়া পৌঁছানোর অনেক আগে থেকেই বাইকে করে রাস্তায় হাত দেখিয়ে আপনাদের দাঁড় করানোর চেষ্টা হবে। এগুলো সবই স্থানীয় কোনো বোটিং সেন্টারের লোকজন, যারা আপনাদেরকে বলবে যে তাদের বোটিং সেন্টারে তাদের বোটে করে যাওয়ার জন্য। ও আমার মনে হয় সাতপাড়া অবধি গিয়ে সেখান থেকে যেতে পারেন, সেখানেও পেয়ে যাবেন। এখানে বোটিংয়ের কোনো ধরাবাঁধা রেট নেই, যে যার মতো করে নেয়, তো দরাদরি চলে। আমরা যেখানে রয়েছি এখান থেকে সাতপাড়া আরও 8 কিলোমিটার। আমরা ঢুকে গিয়েছি সাতপাড়া, এখন বাজে 12:06। 1:30টার সময় আমাদের ফেরি। একটা আছে 1:30, একটা আছে 2টোয়। আমি বলে দেবো ফেরির টাইমিংস সব কিছু। সামনেই ফেরি, এই যে ফেরি সার্ভিস টিকিট কাউন্টার এখানে। হ্যাঁ, এখানে টিকিট পাওয়া যাবে। 1:30টায় ফেরি সার্ভিস, 1টার সময় টিকিট দেবে। আমি টাইমগুলো বলে দিচ্ছি এপার ওপার। এটা হচ্ছে ঘাট নম্বর 2 আর ওপারেরটা হচ্ছে ঘাট নম্বর 1। এটা একটা কনফিউশন, মানে আমাকে লাইন লাগিয়ে দিই। যে টাইম টেবিল পাঠিয়েছে তাতে ঘাট 1 আর ঘাট 2 লেখা, কোনটা কোন দিকে সেটা লেখা নেই। তো আমি বলে দিচ্ছি টাইম। কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য। এই হচ্ছে আমাদের জেটি, গেট লাগানো আছে, গেট খুলে দেবে। যা বললো এরা 6-7টা গাড়ি যাবে, যেহেতু আমরা অনেক আগে চলে এসেছি, আমরা 1 নম্বরে আছি। আমরা গাড়ি ওইখানে ছাওয়াতে পার্ক করেছিলাম, কিন্তু একজন এসে বললো আপনারা গাড়ি ঢুকিয়ে দিন, নাহলে কিন্তু লাইন পাবেন না, লাইনে অন্য গাড়ি চলে আসবে। তো ওই জন্য গাড়ি ঘুরিয়ে আমরা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আপনারাও যদি আগে চলে আসেন গাড়ি ভেতরে ঢুকিয়ে দেবেন, এদিক ওদিক থাকবেন না, তাহলে কিন্তু অন্য গাড়ি এসে লাইন নিয়ে নেবে, আবার আপনাকে তার পরের ফেরির জন্য ওয়েট করতে হবে। 2 নম্বর, 1:30টার ফেরির টিকিট দেওয়া হবে 1টা থেকে। এবার টাইমিংটা বলে দিই। এই দিকটা হচ্ছে সাতপাড়ার দিকটা হচ্ছে ঘাট 2, যেটা আগে বলেছিলাম। এই ঘাট 1 ঘাট 2 খুব কনফিউজিং, নাম জায়গার লেখা থাকলে ভালো হতো, কিন্তু এখানে বোর্ডে সেটা লেখা নেই। এখানে 2টো ফেরি রয়েছে, 2টো ভেহিকেল, 2টো শিপ রয়েছে আর কি। এটা হচ্ছে একটা শিপ, MV বোঝা যাচ্ছে, তারপরের নামটা পড়তে পারছি না। আর ওপরে আরেকটা শিপ। আমি ওপর থেকে নিচে দেখিয়ে দিচ্ছি, পুরো টাইমিংগুলো আপনারা নোট করে নিতে পারবেন। যেমন ধরুন এইটা হচ্ছে 2 নম্বর শিপের মার্চ টু অক্টোবরের টাইমিং। ঘাট 2 মানে এই ঘাট থেকে 7:30টায় ছাড়ে, সকালে 8টায় পৌঁছে যায় ওপারে। আবার ওপার থেকে ছাড়ে 11টা, এখানে আসে 11:30। এরপর এখান থেকে সেকেন্ড ট্রিপ হচ্ছে 1:30 দুপুরবেলা, যেটা করে আমরা যাব, পৌঁছাবে 2টো। আবার ওপার থেকে ছেড়ে আসবে 5টার সময়, এখানে আসবে 5:30। আর নভেম্বর থেকে ফেব্রুয়ারি সেকেন্ড ট্রিপের টাইম হচ্ছে 5:15, সরি, এখান থেকে ছাড়বে ঘাট 1 থেকে 4:45, এখানে পৌঁছাবে 5:15, মানে 15 মিনিট আগে নভেম্বর থেকে ফেব্রুয়ারি টাইমটা এগিয়ে আসবে। আর ওপরেরটাও 1, 2, 3, 4 4টে ট্রিপ রয়েছে। চতুর্থ ট্রিপটা 15 মিনিট আগে। দেখতেই পাচ্ছেন ঘাট 1 হচ্ছে ওপার 2:30, মানে আমরা যদি এই 1:30টার ফেরি মিস করি তাহলে ঘাট 2 থেকে পাবো হচ্ছে 2:30-এর সময় ওই শিপটা, সেটা 3টায় পৌঁছাবে ওপারে। আর 4th ট্রিপ এখান থেকে ছাড়বে 5টা, 5:30টায় ওখানে।
আধ ঘন্টা এগিয়ে দিন ওপার থেকে টাইমিং। ডাব খেলাম এখানে, এই ছোট্ট ডাব 50 টাকা করে নিল, স্বাদ ভালো না। আমরা এখন ওয়েট করছি, এখন বাজে 1:45, সময় যাব। রাজু গাড়িটাকে লাইনে লাগিয়ে এসছে, ভেতরে ঢুকিয়ে দিয়েছো তো গাড়ি। চিল্কা হ্রদ দেখাচ্ছি আপনাদের, একটু ওয়েট করুন, বাইরে প্রচণ্ড গরম। যাচ্ছি, যখন গাড়িতে ফেরিতে উঠবো তখনই চিল্কা হ্রদ দেখাবো। রাজু গাড়িটা ঘোরাচ্ছে ভেসেলে তুলবে বলে আর কি। রাজুর জন্য, রাজু বললো এটা নাকি রাজুর প্রথম এক্সপিরিয়েন্স ভেসেলে করে ওর গাড়িটা পার হওয়াটা। বাংলাদেশ যখন গেছি এটা প্রিটি কমন ব্যাপার ওখানে, আপনারা জানেন। চলো যাচ্ছে রাজু, সাবধানে ছোকরা। হ্যাঁ, পুরো ব্যাকে গাড়িটা তুলছে আর কি। হ্যাঁ, একটু চলো, হয়ে যাবে। উঠে গেছে। চলো চলো চলো, রাজু হয়ে কামিয়াব। বাহ বাহ, এই তো খাসা তুলেছো, খাসা। দেখো গড়িয়ে আবার নেমে এসো না। বাহ, এই তো উঠে গেছে। 1:20 বাজে, গাড়ি তো তুলে দেওয়া হলো। আচ্ছা, এখানে টিকিটের চার্জটা বলে দিই। গাড়ির জন্য হচ্ছে 450 টাকা, আর পার হেড 5 টাকা করে, মানে 450 আর 20 টাকা, 470 টাকা লাগলো আমাদের টোটাল। হাওয়া দিচ্ছে কিন্তু তা সত্ত্বেও সাংঘাতিক গরম লাগছে, সূর্যের তেজ সাংঘাতিক। এই ভেসেলটা 11:30টার সময় এখানে এসেছে, তারপর 2 ঘন্টা দাঁড়িয়ে ছিল, এখন আবার 1:30টার সময় ফেরত যাচ্ছে। বাইকের চার্জ কত সেটা জেনে বলছি। এখানে কিছু পাওয়া যাচ্ছে, ঝালমুড়ি জাতীয় হবে। ক্যা হ্যাঁ, ঝালমুড়ি? হ্যাঁ, ঝালমুড়ি আছে। একটাই সমস্যা ভাই, গরম। ও হ্যাঁ সাংঘাতিক। হ্যাঁ, তো আমার মনে হয় যে হাওয়া যা দেবে তাতে। হ্যাঁ, মানে যখন এটা চলা শুরু করবে তখন একটু মনোরম লাগবে আর কি। বাইকের জন্য টিকিট হচ্ছে 20 টাকা, আর এখানে যদি কিছু চেয়ার টেয়ার থাকতো তাহলে মনে হয় ভালো ভালো বসার পুরোটাই ব্যবস্থা একটা দাঁড়িয়ে 45 মিনিট। আর যা গরম, গাড়ির ভেতরেও বসা যাবে না। না, রাজুর জীবনে ওর গাড়িকে এই প্রথমবারও ভেসেলে চড়িয়ে এক পার থেকে আরেক পারে নিয়ে যাচ্ছে আর কি। তুমিও বোধ হয় গাড়ি চলে এরকম ভেসেলে ফার্স্ট চললে। এটা কিন্তু বাংলাদেশে খুব কমন। হ্যাঁ, বাংলাদেশে খুব কমন এটা। দেখুন কাণ্ড, বাস তুলে দিল এখানে। চিল্কায় যারা নৌকায় ঘুরতে আসবেন তাদের বলে দিই, এখানে এই নৌকাগুলো ভাড়া পাওয়া যায়, দেখাচ্ছি। এই যে নৌকাগুলো আছে এগুলোই ভাড়া যায়। এখানে মোটামুটি একটা রেট হচ্ছে 1 ঘন্টা বেড়ানোর জন্য এই 1200-1300 টাকা, আর যদি 3 ঘন্টা ঘোরেন তাহলে 2400 টাকা, যেটা আমাকে এখানে 2-3 জন বললো। তবে দরাদরি চলে, কিন্তু পিক সিজনে দাম আরও বাড়তে পারে, 3000 টাকা, মানে 3 ঘন্টার জন্য 3000 টাকাও হতে পারে। দরাদরি করে নেবেন, সেটাই এখানে রীতি। আরেকটা কথা, এখান থেকে কালিজাই যাওয়াটা কিন্তু প্রায় ইম্পসিবল, 7-8 ঘন্টা লাগবে। কালিজাই যেতে গেলে বরকুল থেকে যেতে হবে, এখান থেকে হবে না। বাবা, এখানে যা তা অবস্থা। বাসটা তুলে দেওয়ার পর আর জায়গা নেই। এতক্ষণ ভাবছিলাম আমরা যে এত ফাঁকা ছিল। হ্যালো, হয়ে গেল। অর্পণের স্বাদ হয়েছে যে এটা খাবে। ছোলা আছে, আর কি দিয়েছে? ছোলা, মটর, সেদ্ধ ছোলা, মটর, শসা, পেঁয়াজ। কত করে নিল? 20 টাকা। ছোলা আছে, বুট আছে। 1:40 বাজে ছাড়লো, যেটা বোঝা গেল এই বাসটা প্রত্যেক দিন যায়। এই বাসটা না এলে এই ভেসেল ছাড়ে না। থেকে 2 মিনিট কম পৌঁছে গেলাম এপারে।
দারুণ দারুণ জার্নি ছিল। আধ ঘন্টার থেকে 2 মিনিট কম লাগলো, যেটা বললাম। পৌঁছে গেলাম এখানে এপারে। এবার এখান থেকে 90 কিলোমিটার, ঘন্টা দেড়েক সময় লাগবে। এক্সপিরিয়েন্সটা ভালোই হলো। এই পথটার কথা অনেক দিন আগে শুনেছিলাম আমি, কিন্তু কখনো মানে ইচ্ছে ছিল, এর মধ্যে কখনো আর হয়নি, এই প্রথমবার। তো যারা গোপালপুর যেতে চাইবেন, পুরীর থেকে গোপালপুরে 1-2 দিন স্টে করতে চাইবেন, তারা কিন্তু এই পথ দিয়ে আসতে পারেন। টাইমিংসটা বলে দিয়েছি আমি। এক্সপিরিয়েন্সটা ভালোই, বুঝলি? ভালো, একটা ভালো, ভালো অন্যরকম এক্সপিরিয়েন্স হলো তো ব্যাপারটা। তবে যাদের যাদের বয়স্ক লোকজন থাকবে সঙ্গে, তাদেরকে গাড়িতে বসিয়ে গাড়ির এসিটা অন করে দেবেন, তাহলেই হবে। হ্যাঁ, একটু বসার জায়গা থাকলে, অবশ্য সেরকম কোনো জায়গা নেইও যে করে শীতকালের জন্য খুব হ্যাঁ, শীতকালে তো ফাটাফাটি শীতকালে লাগবে। ফাটাফাটি লাগবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ছোটবেলায় সোনুবাবু এই কালো ভ্যাস দেখে খুব উত্তেজিত হয়ে পড়তো। উত্তেজিত, কালো ভ্যাসু, সাংঘাতিক উত্তেজিত হয়ে পড়তো। রাস্তাটা অসাধারণ সুন্দর। আমরা ক্যামেরা অফ করতে পারছি না, দারুণ সুন্দর সবুজ রাস্তা, দুদিকে গাছ বেশিরভাগ সময়তেই। আর সবচেয়ে বড় কথা যেটা, যে রাস্তায় কোনো খানাখন্দ নেই। মাঝে মাঝে যখন গঞ্জগুলো আসছে তখন একটু গাড়িটা স্লো করতে হচ্ছে, সেখানে মানুষজন বেশি। ওই গঞ্জগুলোর জায়গাতেই রাস্তাটা একটু খারাপ সামান্য, কিন্তু বেশিরভাগ রাস্তায়, প্রায় পুরোটাই একদম ঝাঁ চকচকে রাস্তা। সময় 3টে। বারবার বলছি রাস্তাটা সুন্দর, এবার দাঁড়িয়েই পড়লাম। এই যে এখানে মাঠে ধান বোনা হয়েছে, সবুজটা একটু খেয়াল করুন, কি অসাধারণ সবুজ রং, অসাধারণ লাগছে। আমরা বললাম গাড়িটা দাঁড় করাই ছাওয়ার মধ্যে, একটু এনজয় করি এই দৃশ্যটা, সেই জন্য দাঁড়িয়ে পড়লাম। এই গাড়ি নিয়ে এলে এগুলো খুব ভালো আর কি, হ্যাঁ, যেখানে সেখানে নিজের ভালো পছন্দ লাগলো। মতো দাঁড়ানো যায় আর কি। হ্যাঁ, এখানে ভালো লাগছে, দাঁড়িয়ে পড়লাম। যেখানে তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছে গেলাম, যেখানে একটু রয়েছে যাওয়ার ইচ্ছে যাওয়া যায়। এটাই বাড়ির আশেপাশে যে জায়গাগুলো আছে, শীতকালে বিশেষ করে গাড়ি যাদের রয়েছে, সুবিধে রয়েছে, তারা এভাবে ট্যুর করলে আমার মনে হয় খারাপ নয়, ভালো। হ্যাঁ, গাড়ি অবশ্যই। নিয়ে ট্যুর। এই দেখুন, এই ঈগলটাকে দেখুন। ফিশ ঈগলই মনে হচ্ছে আমার। আমারও তাই মনে হচ্ছে ফিশ ঈগল। ওয়াও, দারুণ দারুণ সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। দেখুন এই তাল গাছের মাথায়। ওই যে ওর আত্মীয় স্বজনরা ওপরে পাক খাচ্ছে একটু, হ্যাঁ, কি মিষ্টি দেখতে। এটা বাচ্চা। হ্যাঁ, ওই জন্যই তো বলছি। রাস্তা শেষ হতে চাইছে না, সেই সঙ্গে সুন্দর রাস্তা সেটাও শেষ হতে চাইছে না। কোথাও মনে হচ্ছে, মন বলছে এই রাস্তাটা এরকমই চলতে থাকুক, এরকম চলতে থাকলেই বোধহয় ভালো। এত সুন্দর রাস্তা, মানে মনে প্রাণে চাইছি রাস্তা যেন শেষ না হয়। আর
এই সৌন্দর্য উপভোগ করেই চলি। এখানে উপর দিয়ে যাচ্ছি, এখানে আবার গাড়ি দাঁড় করালো প্রায় 50 জন। 50 টাকা লক্ষ্মী পুজোর চাঁদা নিল। 15 জন হবে। না 50 টাকা চাঁদা নিল 50 জন মিলে। যাই হোক, ক্যামেরা দিয়ে আর ছবি তুললাম না আমি, বললো লক্ষ্মী পুজোর চাঁদা। ঘড়িতে এখন 3টে বেজে 37 মিনিট। আমরা এই টাচ করব 16 নম্বর জাতীয় সড়ককে, মানে যে রাস্তা দিয়ে কলকাতা থেকে আমরা এসেছি। এখান থেকে বাদিকে যেতে হবে, বাদিকেই হচ্ছে বেরহামপুর, মানে ব্রহ্মপুর, গোপালপুর সব বাদিকে। কিন্তু এখানে নিরঞ্জন গৌড়া আমাদের জন্য দাঁড়িয়ে আছে কোথাও। নিরঞ্জন গত 2.5 বছর আগের থেকে আমাদের আমন্ত্রণ জানিয়ে রেখেছিল দারিংবাড়ি আসার জন্য, অনেকবার বলেছে মাঝে, কিন্তু আমাদের সময় হয়নি। এই সময় হলো, এবার ঠিক করেছিলাম দারিংবাড়ি আসবোই। আর আপনাদের মধ্যে থেকেও অনেকে, প্রচুর আমাদের দর্শক বন্ধুরা, আপনারা মেসেজ করেছেন, ইমেল করেছেন, দারিংবাড়ি কেন আমরা যাচ্ছি না। এবার দারিংবাড়ি ট্যুর। আজ রাত গোপালপুর, আগামী 2 দিন দারিংবাড়ি ঘুরবো নিরঞ্জনের সঙ্গেই। আমাদের পেছন দিকে চলে গেছে গোপালপুর, কিন্তু আমরা যাচ্ছি কলকাতার দিকে, মানে ডান দিকে। তো এইদিকে রম্ভা পান্থনিবাসে এখন লাঞ্চ করব। নিরঞ্জনকে বলে রেখেছিলাম যে আমরা লাঞ্চ এখানে এসে করব, তো রম্ভা পান্থনিবাসে ব্যবস্থা করেছে। লাঞ্চটা করে নিই, তারপর গোপালপুর। এই হলো নিরঞ্জন, ওরই আমন্ত্রণে এখানে আসা। তো তোমার গাড়িতেই ঘুরবো? হ্যাঁ ঠিক আছে, চলো। চিল্কার পাড়ে যে 3টে জায়গা পর্যটকদের কাছে পপুলার, তার মধ্যে একটা তো সাতপাড়া, যেখান থেকে পেরিয়ে এলাম, আর একটা বরকুল, আর 3 নম্বর হচ্ছে এই রম্ভা। রম্ভাতে 2007-8 সালে আমরা এসে থেকেও ছিলাম একবার। এই রম্ভা আর বরকুল থেকে কালিজাই খুব কাছে হয়। পৃথ্বী, আগে রম্ভা এসেছিস? না, আমি আগে এদিকটা আসিনি। আচ্ছা, এটা ওটিডিসিরই পান্থশালা, অনলাইনে বুকিংও করতে পারেন। সামনেই চিল্কা। খাবার রেডি করতে বলছে 1/2 ঘন্টা মতো সময় লাগবে। আমরা একটু ঘুরে দেখে নিই এবং আপনাদেরকেও দেখাই রম্ভা ওটিডিসি। দেখুন, ছোট ছোট এরকম কটেজ রয়েছে এখানে, ওপার সাথেই চিল্কা। এরকম ছোট ছোট কটেজ, দারুণ সুন্দর, পুরো বাগানের মধ্যে কটেজগুলো। রম্ভা ওটিডিসি রিসর্ট থেকে বেরিয়ে এই রাস্তা সোজা চলে গেছে চিল্কার পাড়ে। দারুণ সুন্দর এই জায়গা। এখান দিয়ে সিঁড়ি করা রয়েছে, আপনি চাইলে এখান দিয়ে নেবে চিল্কার জল ছুঁয়ে দেখতে পারেন। এই যে জায়গাটায় দুপুরে খাওয়ার জন্য আমাদের নিয়ে এলো নিরঞ্জন। হ্যাঁ, এখানে আমি আগেও এসেছি, রম্ভা। তুই এখানে আগে এসেছিস না? তখন এসব কিছু ছিল না, তখন এরকম ছিল না। এখন সাজানো জায়গাটা, আমি কখনো এখানে আসিনি, এই প্রথমবার। দারুণ সুন্দর, সামনের যে বিস্তীর্ণ জলরাশি আর পিছনে ওই টিলা পাহাড়, ঢেউ খেলানো, অসাধারণ লাগবে, অসাধারণ লাগছে। আর এখন মৃদুমন্দ হাওয়া বইছে, রোদের তেজ একটু কমে এসেছে। সময় এখন ঘড়িতে প্রায় 4:30 বাজছে, সুতরাং সূর্যদেবও একটু নিস্তেজ হয়ে পড়েছেন। হচ্ছেন আস্তে 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 পরিবেশটা আরামদায়ক হচ্ছে। আরামদায়ক হচ্ছে। দারুণ জায়গা চিল্কার পাড়ে এই রম্ভা। এখানেই 2 দিন কাটানো যায়। হ্যাঁ, যদি তবে পৃথ্বীর মতো অযোগ্য ব্যক্তিদের জন্য এই জায়গাটা নয় আর কি। এখানে 2 দিন কাটানোর জন্য একটু যোগ্যতা প্রয়োজন, তবে জায়গাটা নো ডাউট রোমান্টিক। সত্যি নো ডাউট রোমান্টিক জায়গাটা। এই বিষয়ে বুঝতে পারছিস রোমান্টিক না বোঝার কি আছে, হরমোনগুলো ঠিকই আছে। তাহলে বিবাহিত পুরুষদের থেকে ব্যাচেলাররা সবসময় বেশি রোমান্টিক হয়, এটা তো খুব স্বাভাবিক, কারণ তাদের সুযোগ সুবিধা অনেক বেশি। ঠিক, বিবাহিত পুরুষদের লিমিটেড রিসোর্স, কিন্তু যাই হোক, তবুও ওই আর কি।
দ্বীপ্রাহরিক ভোজন প্রায় 5টা নাগাদ আমরা করছি। প্রায় 5টা। হ্যাঁ, 5:10। খাবার Best. আমাদের WBT হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক বলেছিস। এবং এবার মাছের সাইজটা একটু দেখুন, পার্শে মাছ চিংকার মানে জাম্বো সাইজই ভাই। জাম্বো মানে সুপার জাম্বো রে ভাই। হ্যাঁ, আমাদের ওখানে এরকম ভেরি ছোট ছোট টাটকা পার্সে আসে, সেগুলো আমাদের পার্সের মধ্যে ইচ্ছে করে ঢোকানো যেতে পারে, কিন্তু এটা কিন্তু পার্সে ঢুকবে না। এই পার্সে ঢোকানো সম্ভব না, অনেক বড়। और कोई नहीं लेगा इसको। বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন হচ্ছে, আর এখানে বিশ্বকর্মা ঠাকুর এর চেহারাটা একটু দেখুন খেয়াল করে। বিশ্বকর্মা ঠাকুরেরও এখানে দাড়ি রয়েছে। এই প্রথম বিশ্বকর্মা ঠাকুর দেখলাম যার গালে দাড়ি গোঁফ। যে নদীর ব্রিজের ওপর আমরা দাঁড়িয়ে আছি, নদীর নাম রশিকুলিয়া। আমাদের লাঞ্চ করতে করতে অনেকটাই সময় হয়ে গেল, এখন বাজে 5:45। রশিকুলিয়া নদী এখান থেকে আর খানিকটা গিয়ে পড়েছে সমুদ্রে। ওপাশে সানসেট তো হয়ে গেল, আর বিশ্বকর্মা প্রতিমা নিরঞ্জন তাও দেখলেন আপনারা। আজকে গোপালপুর গিয়ে মনে হয় না আর সমুদ্র আপনাদের দেখাতে পারবো। আগামীকাল আমরা গোপালপুর সকালবেলা উঠে এনজয় করব, গোপালপুর সি বিচ। তারপর সকালে ব্রেকফাস্ট করে চলে যাব দারিংবাড়ি। এই হচ্ছে 16 নম্বর জাতীয় সড়ক। আমরা বাদিকে ঢুকছি গোপালপুরের আগে। এদিকে রয়েছে টাম্পারা লেক। টাম্পারা লেক একটু দেখে তারপর গোপালপুর যাব। এই হচ্ছে টাম্পারার এন্ট্রি গেট। সন্ধে হয়ে আসছে। এখানে একটা রিসর্টও আছে, টাম্পারা রিসর্ট, আর এখানে ওয়াটার স্পোর্টসও রয়েছে। এখানে দেখুন স্পিড বোট রয়েছে, বানানা বোট রয়েছে, কায়াকিং রয়েছে, এরকম বাইক রয়েছে, ওয়াটার জেট বাইক। রেটগুলো বলে দিই। কায়াকিংয়ের জন্য 100 টাকা পার পারসন, ম্যাক্সিমাম 3 জন যেতে পারে, 300 টাকা। বানানা बोटे 4 জন যাবে 900 টাকা। और इसमें आप बोले 300 रुपया, 400 रुपये 400 रुपया। ये 400 वो जोड़ के ना, हाँ। उसमें 2 बाइक बंदा। को पीछे किसके जा सकते, दौड़ी बंदा है क्या? हाँ, किसके जा सकते? दोरी लग, उसमें 2 बंदा बैठेगा। हाँ, 2 बंदा। पर हेड 400 या टोटल? बंदा को टोटल है 400 रुपया। ओके, ठीक है। 400 টাকা ওখানে ये 400 দুজন বসবে, বাইক করে টানবে। 900 টাকা। হ্যাঁ, এখানে 900 টাকা। 900 ঠিক, দারুণ কিন্তু এটা। আচ্ছা, এই টাম্পারা এটা ফ্রেশ ওয়াটার লেক, চিল্কার মতো ব্র্যাকিশ ওয়াটার নয়, বাট ফ্রেশ ওয়াটার। সন্ধেবেলা অপূর্ব লাগছে, আর এখন গরম একেবারেই নেই, বরঞ্চ আরামদায়ক আবহাওয়া হয়ে গেছে। থেকে বেশি ভিড় আছে। আমি তো তাই দেখছি, মানে আমি তো নিজে এই প্রথমবার এলাম গোপালপুর, কিন্তু আমি অনেকের মুখে শুনেছি বা পড়েছি যে নির্জন এই জায়গাটা খুব থাকতো, সেজন্যই মানুষজন পছন্দ করতেন ভিড়ভাড় এড়িয়ে এখানে 2 দিন নিজের মতো করে কাটাবেন বলে। কিন্তু এখন তো মনে হচ্ছে ব্যাপারটা যে কোনো ট্যুরিস্ট স্পটগুলো যেরকম হয় সেরকমই। আমরা যে হোটেলে থাকবো সেটা হচ্ছে হোটেল ওশান ইন। এই হচ্ছে ওশান ইনের গেট। এই যে রাস্তাটা, এটা হচ্ছে বিচ রোড গোপালপুরের। আমাদের ডান দিকে সমুদ্র, আর এই হচ্ছে আমাদের হোটেল ওশান ইন। এটা কিন্তু দারুণ মনোরম। হ্যাঁ, ওয়েদার খুব মনোরম। এই হোটেলটা দেখে মনে হচ্ছে বেশ অনেকদিন আগেই হয়েছে, এটা আগেও ছিল মনে হচ্ছে। একদম একদম। আর এটা বেশ একটা ভাঙা পুরনো বাড়ি নাকি মনে আসলে হচ্ছে। ওটা সমুদ্রের হাওয়ায় এই অবস্থা। হ্যাঁ,
আমি কিন্তু গোপালপুরে এসেছি 2006-07 সালে, ছেলে তখন খুব ছোট, 2 বছর আড়াই আচ্ছা। বছর হবে, না, বন্ধুরা মিলে এসেছিলাম। আমার জন্য একদমই এটা প্রথমবার। তবে তখন গোপালপুর যা দেখেছিলাম, যতটুকু আমার স্মৃতিতে আছে তার সঙ্গে কিছুই মেলাতে পারছি না। আজকে রাতে তো আপনাদের আর সমুদ্র তট দেখাতে পারবো না, সমুদ্র দেখাতে পারবো না। আগামীকাল সকালবেলা আমরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। গোপালপুর ঘুরিয়ে দেখাবো। আর আগামীকাল এখান থেকে যাব দারিংবাড়ি। এই সব কিছু থাকবে এর পরের পর্বে। চলো ঘরে ঢোকা যাক। চলো চলো চলো। এই হচ্ছে আমাদের হোটেল। রাজু একদম গাড়ি ও পাশে পার্ক করে দিয়েছে। এই জায়গাটাই পার্কিং প্লেস। দুদিকে দোতলা বাড়ি, মানে নিচের তলায়ও থাকার জায়গা রয়েছে, ওপরের তলায়ও রয়েছে। মানে নিরঞ্জন বলছিলাম বাংলা দারুণ বোঝে আর কি। বাংলা বলতে পারো? বাংলা বলতে পারো না। কালকে আমরা এখান থেকে নিরঞ্জনের একটা ইনোভা করে যাব দারিংবাড়ি। কালকে আমরা রাজুর গাড়ি নিয়ে যাব না, নিরঞ্জন একটা ইনোভা দেবে, ইনোভা করে যাব দারিংবাড়ি। রাজুর গাড়িটা নিরঞ্জনের বাড়িতে রেখে দেবো। বাহ, ভালোই ব্যবস্থা। অনেকদিন পর উইন্ডো এসি দেখলাম ভাই। ঘরটা ঠিকই আছে মোটামুটি। ছোট টিভি আছে যা আমরা দেখি না। এখানে ডাবল বেড, আর ওদিকে জামা কাপড় রাখার হ্যাঙ্গার। এখানে উইন্ডো এসি। চলো রাতে ঘুমিয়ে পড়ি, রাতে ঘুমানোটাই কাজ, তাই তো? সেই সব্যসাচী দাকে, মানে বেনুদাকে আমি জিজ্ঞেস করেছিলাম রাতে ঘুমেছে? রাতেই তো ঘুম হবে। তবে আমি থাকলে বলতাম সেটা নট নেসেসারি, দিনেও ঘুমান। হ্যাঁ, আমি থাকলে বলতাম যে শুধুমাত্র রাতে কেন, দুপুরবেলা আমি 5 বেলায় জড়িয়ে ঘুমি। না সে তুমি ঘুমাও, ঘুমানোটা একটা আর্ট না, বুঝলি না? ঘরের বাইরে এটা একটা বসার জায়গা রয়েছে, ওখানে বেসিন রয়েছে, ব্যালকনি, ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে। তবে বেডরুমের জানালা খুললেও সমুদ্র দেখা যাবে, মানে বেডের পিছন দিকে জানালা খুললে। বেডের পিছন দিকে জানলা খুললে দেখা যেতে পারে, যাবে, দেখা যেতে পারে না, যাবে। আর রাজু অর্পণের ঘরটা হচ্ছে এই যে এদিকে, আমাদেরটা 207, এটা হচ্ছে 208। এখানেও একই ব্যবস্থা। এই যে একটা ঢুকেই, দরজা দিয়ে ঢুকেই বসার জায়গা, বেশ একটা চওড়া স্পেস, এদিকে একটা ব্যালকনি। আর এই হচ্ছে রাজু আর অরূপের ঘর, একই রকম ঘর। এখানেও উইন্ডো এসি। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে বেশি কিছু নেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, ওটাই দরকার। তবে যেটা বলতে চাইবো, এটা কিন্তু ডিলাক্স ক্যাটাগরি হোটেল না, বাজেট হোটেল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঠিকঠাক। এক রাতের জন্য আমরা থাকছি, ভালোই ব্যবস্থা। মানে আমরা সব রকম জায়গাতেই থাকি সবসময়। যে লোকজন ভাবেন যে আমরা এক্সপেন্সিভ ভালো ভালো হোটেলে থাকি, নট দ্যাট। আমরা সব রকম জায়গাতেই থাকতে অভ্যস্ত, সব রকম জায়গাতেই আমরা থাকতে পারি আর কি। ঠিক। আর এই সব কিছু সম্পর্কে বিশদে তথ্য জানাবো, হোটেল, এই দারিংবাড়ি বেড়ানো, সব কিছু সম্পর্কে বিশদে তথ্য জানাবো এর পরের ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। গোপালপুর থেকে আপনাদের সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। আমি আর পৃথ্বীজিৎ। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। শুভরাত্রি।